কিন্তু আমরা যখন শিরোনাম দেখি যে কারাগার ভেঙে পালানো 690 বন্দী এখনো পলাতক, নরসিংদী থেকে 166 বন্দীর নথি গায়েব, 9 জঙ্গির 3 জন ধরাছোঁয়ার বাইরে, তার মানে দেশ অস্থির করার জন্য এরকম কিছু তথ্যই যথেষ্ট। একদিকে আমরা মাস্টার প্ল্যান করছি, একটা ইকোসিস্টেম তৈরি করছি একটা বেটার বাংলাদেশে, সবার আগে বাংলাদেশ এই ম্যান্ডেট নিয়ে, অন্যদিকে আমরা এই ভয়ঙ্কর কিছু তথ্য দেখতে পাচ্ছি। আপনি কি কিছুটা শঙ্কাবোধ করেন বা কোনো রকমের পরামর্শ পর্যবেক্ষণ? জি আমি খুবই স্পষ্ট। রাকিব, থ্যাংক ইউ। আমার মনে হয় যে 6 মাস হলো আমরা জনগণের সরকার, অর্থাৎ রাষ্ট্র একটা যেহেতু পলিটিক্যাল মেশিনারি, এটা জনগণের নির্বাচিত সরকার দীর্ঘদিন বাংলাদেশে ছিল না, এবং আগস্টে 36 জুলাইয়ের পরে আমরা ইন্টারিম সরকারের মাধ্যমে এই সরকারটি আমরা নির্বাচনের মাধ্যমে পেয়েছি। এটা অ্যাকাউন্টেবল একটা গভর্নমেন্ট, এবং অ্যাকাউন্টেবিলিটি যারা দিবেন তাদের মধ্যে একজন কামরুজ্জামান রতন ভাই এখন এখানে আছেন। তিনি এই পার্লামেন্টের উপর বেস করেই তো সরকার প্রতিষ্ঠিত। সুতরাং পার্লামেন্টকে খুব সিরিয়াসলি কতগুলো জিনিসকে বিবেচনা করতে হবে, যেটা তারা করছেন। 6 মাসে অনেক অগ্রগতি আছে, এবং 6 মাসে আসলে অনেক সময় সত্যিকার অর্থে সংকট সামনে আসলে তখন কিন্তু যে সম্ভাবনা এবং যে অর্জন, এটি কিন্তু কিছুটা ম্লান হয়ে যায়। আর সংকটটি যদি বিদ্যুতের মতো হয়, যখন মানুষ ঘামতে থাকে, তখন সে কিন্তু সাফল্য এবং সরকারের অন্যান্য দিকে যে প্রচেষ্টাগুলো, সেই প্রচেষ্টাগুলোকে ঝাপসা চোখে দেখতে শুরু করে। আপনি যখন খবরটি অনুষ্ঠানটি শুরু করছিলেন, তার আগে যে 3-4টি হেডলাইন পড়েছিলেন, তার মধ্যে একটি হেডলাইন ছিল লন্ডনে একজন তরুণ গুলিতে নিহত। আমি যেখানে বসে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি পূর্ব লন্ডনে, সেটিও পূর্ব লন্ডনে, এবং এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু আপনি যদি ওটার আধা কিলোমিটারের মধ্যে গিয়েও মানুষকে জিজ্ঞেস করেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, 99% মানুষ, এটা আমি রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ আছে যে আমি বিশ্বাস ধারণা করি যে 99% মানুষ, ইভেন ওই এরিয়ার অনেক মানুষও এই ঘটনাটা সম্পর্কে এখনো বিস্তারিত জানে না। এর মানে এটা না যে বাংলাদেশের মানুষকেও তার তথ্য এবং সংকট সম্পর্কে তাকে অচেতন থাকতে হবে অথবা অসচেতন থাকতে হবে, আমি তা মিন করছি না। যে কোনো সমাজে অনেক ধরনের সংকট থাকবে। সেই সংকটগুলোকে, বিশেষ করে জ্বালানির মতো সংকট, জ্বালানি নিরাপত্তা একটা রাষ্ট্রের অন্যতম প্রধান বিষয়। এখানে আমরা সংকটের সময়ে এটি নিয়ে যে আলোচনা করছি, এটি আমাদের কাছে এটা কোনো ভালো উদাহরণ নয়। যেহেতু 6 মাসের সরকার অনেক সংকট অতিক্রম করার চেষ্টা করছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাইছিলাম কি, সংকট উত্তরণে তো অনেকগুলো পথ থাকবে, আমরা নিশ্চিতভাবে প্রাজ্ঞজন যারা সাজেশন দেবেন আমরা সেই পথে হাঁটবো। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, কারাগার ভেঙে পালানো যে 690 বন্দির কথা, যেটা অন্তর্বর্তী সরকারের আমলে ঘটেছিল, এখন এই সরকার সেটা সাফার করছে। নরসিংদীতে যে 166 বন্দির নথি যেগুলো ওদের হাতে ছিল গায়েব হয়ে গেল, এটা পাওয়া যায়নি, এবং 9 জঙ্গির 3 জন ধরাছোঁয়ার বাইরে, নিশ্চয়ই তারা কোনো নেটওয়ার্কের সাথেও জড়িত। মানে এগুলো আসলে কতটা আমাদেরকে বিপদে ফেলতে পারে, কতটা মাথা ব্যথা তৈরি করতে পারে আসলে? অবশ্যই খুবই জরুরি, কিন্তু অবশ্যই জাতিগতভাবে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। যখন একটি রাষ্ট্র নির্বাচিত অথবা জনগণের সরকার দ্বারা পরিচালিত হয়, তখন প্রতিটি মুহূর্তে সরকারকে প্রশ্নের মুখোমুখি করতে হবে, এবং সরকারকে সঠিকভাবে জানতে চাইতে হবে, এবং সরকারের মন্ত্রীরাও সঠিকভাবে তার উত্তর প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে দিতে হবে। এই যে আপনি কারাগার ভেঙে যে অস্ত্র উদ্ধার সহ আসামি উদ্ধার কথা বলেছিলেন, যতদূর আমার মনে পড়ে সেটি হচ্ছে 2 অথবা 3 আগস্ট 2024-এর ঘটনা এটি নরসিংদীর, এবং সেটি ইন্টারিম সরকারের সময় নয়। আপনি জানেন যে সেই 45 দিনের ঘটনা, এটি ছিল অভ্যুত্থান এবং একটা বিপ্লব, একটি অসম্ভব রকমের জগদ্দল পাথর, যেটি দেশকে কাবু করে রেখেছিল ফ্যাসিবাদের মাধ্যমে। সেই সরকারকে মানুষ বিপ্লবের মাধ্যমে উৎখাত করেছে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই অনেক ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের একটি অঘটন ঘটেছে, এবং পরবর্তীতে ইন্টারিম সরকার সেই অস্ত্র উদ্ধার এবং আসামিদের আটকের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে আমরা দেখেছি। কিন্তু এখন পর্যন্ত কতজন আটক হয়েছে অথবা কতজন আটক হয়নি, পুরো রিপোর্টই দরকার ছিল। আরেকটি জিনিস হচ্ছে যে এটি কেন করা যায় নাই, এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমাদের অবশ্যই ব্যাখ্যা জানতে চাওয়া দরকার। এবং যে জঙ্গিদের কথা বলা হচ্ছে, সেই 3 জনের কথা এবং আরো 100-র উপরে নথি গায়েব, এগুলোর ব্যাপারে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শ্বেতপত্র প্রকাশ করা দরকার। কারণ গত 6 মাসে সরকার যে পরিমাণ প্রয়াস নিয়েছে ব্যবস্থাগুলোকে পুনরুদ্ধারের জন্য, এখানে মানুষের আস্থা রিগেইন করার জন্য হয়তো অনেক কিছু মিসিং পয়েন্টস আছে। আমার মনে হয় যে মন্ত্রণালয়গুলোকে প্রতি সপ্তাহে যদি এই সমস্ত খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আর কি, সেগুলো নিয়ে ব্রিফিং করা হয়। ব্রিফিং কিন্তু আমরা প্রায় শুনছি, কিন্তু এইরকম বিষয়গুলো, আরেকটা সমস্যা আছে, আমাদের সাংবাদিকদেরও সমস্যা আছে। আমাদের সাংবাদিকরা গত 15 বছরের সমস্ত ব্যবস্থা যেমন এফেক্টেড হয়েছে, সাংবাদিকদেরও আজকাল প্রশ্ন করার কিন্তু ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা অনেকে অনেক কিছু প্রশ্ন করতে, এটি কি পুরোপুরি এখনো ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারি নাই কিনা আমি জানি না,
তবে গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদের সরকারকে যত বেশি পরিমাণে আমরা সঠিক প্রশ্ন দ্বারা সঠিক উত্তর পাবো, ততই বেশি ডেমোক্রেসির সিস্টেমটা একদম এগিয়ে একদম যাবে আমি বলে আমি একটা আমি বিরতিতে যাব এবং এখান থেকে অধ্যাপক আমানুল্লাহ এবং মাননীয় সংসদ সদস্য আপনার দুজনের মতামত নেব এবং এখানে একটা কারেকশন খুব চমৎকার করে শামসুল উজ্জ্বল দিলেন যে অস্ত্র চুরি বা যে বন্দি পলাতক হয়েছে সেটা অন্তর্বর্তী সরকারের আমলে না, সেটা ৩রা বা ৪ঠা আগস্টের ঘটনা, ২ থেকে ৪ আগস্টের মধ্যে। কিন্তু মুশকিল হচ্ছে দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের ছিল, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব আশানুরূপ ফলাফল পাইনি। কেন পাইনি? কারণ একদিকে মব, অন্যদিকে আন্দোলন। আমরা জানি না সকালে কোন গ্রুপ আসলে রাস্তায় নামবে, প্রতিদিনটা আসলে এমন ছিল, ঘটনাবহুল। তারপরেও মূল্যায়নের অবশ্যই প্রয়োজন আছে, কারণ বর্তমান সরকারকে আসলে এই দায়টা নিতে হবে। আমরা তো একদিকে বলছিলাম যে নথিপত্র গায়েব হয়ে যাওয়ার কথা, 600-র উপরে, 650-র উপরে পলাতক আসামিদের ফেরত না পাওয়া, 9 জঙ্গির মধ্যে 3 জন বাদে কারোর হদিস না পাওয়া, তারা আলাদা কোনো নেটওয়ার্কে আছে কিনা সেটাও আমরা ঠিক জানি না। ওদিকে আমরা দেখতে পাচ্ছি এত কিছুর পরও জনপ্রশাসন উপদেষ্টা বলছেন মব কালচার সহ্য করা হবে না। কিন্তু আমরা বলতে পারি, যেহেতু রাত 12টা বেজে গেছে, আমি গত পরশু দিনের কথা বলবো যে সন্ধ্যার পর থেকে উত্তাল ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এফএইচ হলে। সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে এই ইস্যুতে প্রভোস্টকে আটকে রাখা হলো এবং ছাত্র শিবিরের কিছু গ্রুপ আটকে রাখলো। ছাত্র দল সেখানে এলো এবং পরবর্তীতে সংঘর্ষের মতো একটা ঘটনা ঘটলো এবং পরবর্তীতে ছাত্র দলের মাধ্যমে আসলে সেটা সুরাহা হলো, ছাত্র শিবির জায়গা ফাঁকা করলো, প্রভোস্ট বেরিয়ে এলেন। মানে আমরা একদিকে প্ল্যানিং করছি, অন্যদিকে এখনো ক্যাম্পাস থেকে শুরু করে কারাগার পর্যন্ত আসলে নিরাপত্তা দিতে পারলাম না। পালিয়ে যাওয়াদের হদিসও পাচ্ছি না, কারো কাছ থেকে তথ্যও পাচ্ছি না। আসলে আমি সংক্ষেপে বলি, মব কালচারটা আপনার সমাজের ভিতরে যখন ডেভেলপ করে তখন সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করে কিনা, সরকার সেটা অ্যাকসেপ্ট করে কিনা, সেটার দিকে মানুষ নজর রাখে। যদি সরকার সেটা অ্যাকসেপ্ট করে, টলারেট করে, তাহলে মব কালচার হবে। গত 6 মাসে বাংলাদেশে মব কালচারের পরিমাণ আমাকে যদি জিজ্ঞাসা করেন 95% নাই। কেন নাই? গত 2 বছরে আমি যে মব কালচারের শিকার হয়েছে আমি নিজেই এবং আমার বিশ্ববিদ্যালয় এবং আমার 2500 কলেজ, সেইটার তুলনায় এখন কিছুই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার মানে একটা মেসেজ দিয়েছে যে সরকার যে মব কালচার টলারেট করবে না, মেসেজটা কিন্তু ভালোভাবে গিয়েছে। তারপরে ধরুন মানুষ আন্দোলন করবে, সংগ্রাম করবে, বিভিন্ন জায়গা করবে, তাদেরকে জায়গা বের করে দিতে হবে। গভর্নমেন্টকে বারবার বলা হচ্ছে যে একটা জায়গা বের করে দেন যেখানে রাস্তা বন্ধ না করে সেখানে আন্দোলন করতে পারে, সেখানে একটা জায়গা নিয়ে বহুবার কথা হচ্ছে, সেদিকে কিন্তু আগাচ্ছি না আমরা। আরেকটা কথা হলো যেটা এই যে এই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা রিপোর্ট করেছিল যে কি পরিমাণ অস্ত্র খোয়া গেছে এবং কি পরিমাণ লোক বাইরে চলে গেছে। খুব বেশি একটা ভালো রিপোর্ট হয়েছিল যে সেটা না, প্রকাশ্যে আসলে অনেক প্রশ্ন উঠেছিল। সেটাকে আপডেট করার দায়িত্ব ছিল এই সরকার আমলে। নিশ্চয়ই ওনারা কাজ হয়তো বা করছেন, আমি জানি না সেটা নিয়ে কতটুকু এগিয়েছে। কিন্তু আপনি যদি ক্রাইম রেট যদি ধরেন, ক্রিমিনোলজি নিয়ে আমরা কিছু কাজ করি, তো গত 1 মাসে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অথবা নিউ ইয়র্কের কোনো একটা বরাতে, কোনো একটা এরিয়াতে যে পরিমাণ ক্রাইম হয়েছে অথবা যে পরিমাণ আপনার এই যে ঘটনা ঘটেছে এই এরিয়াটাতে, আপনার এখানে কিন্তু ওই নির্দিষ্ট এরিয়াতে এখন পর্যন্ত এতটুকু হয় নাই। কেন হয় না? এটা একটা কারণ হলো এখানে সোশ্যাল ক্যাপিটাল খুব শক্ত বাংলাদেশে। এখানে কোনো সরকারই ছিল না কয়েকদিন, তারপরে কিন্তু রাষ্ট্র চলছে, পাহারা দিয়ে দিয়ে সমাজ চলছে এবং সব কিছু চলছে। যে শহরে 50 লাখ লোক থাকার কথা, সেই শহরে এখন 2.5 কোটির উপরের লোক। এই ঢাকা শহরে আপনি এই কয়জন পুলিশ দিয়ে আর এই কয়জন ওই কি দিয়ে আপনি এই কি রক্ষা করতে পারবেন? আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন? ইম্পসিবল ব্যাপার। কিন্তু সরকার কি চাচ্ছে? সরকার কি তার পেটোয়া বাহিনী ব্যবহার করছে কিনা, সরকার কি এখানে কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে কিনা, কোনো শক্তি প্রয়োগ করছে কিনা, এটা জনগণ দেখবে। জনগণ দেখছে যে না, সেই কাজটা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণের ভিতরে আসছে, আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের ভিতরে আসছে বিশ্ববিদ্যালয়। কারণ কীভাবে বললাম, ওইখানে আর আয়নাগর নাই, ওইখানে আর গুম হচ্ছে না, ওইখানে আর আপনার গ্যাস্ট রুম কালচারটা ওইভাবে নাই, ওইখানে সিট বন্টন এভাবে হবে, ওই ক্যান্টিন আমার দখলে থাকবে, ওইখানে এই করবো ওই করবো, এইগুলো কিন্তু হচ্ছে না। কিন্তু অফিসিয়ালি গতকালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং এটা কোনোভাবেই অ্যালাউ করা উচিত, মানে কোনোভাবেই আমরা এটা সাপোর্ট করি না যে একজন প্রভোস্টকে তার একটা পোস্টের জন্য তাকে এইভাবে একদম ব্লক করে দেয়, একদম মানে এখান থেকে বের হতে দিব না রুম থেকে, তাহলে তো আমি তো আবার আগের জায়গাতে ফিরে গেলাম। এবং এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে সেটাও স্বাভাবিক ছিল। এবং সবাইকে আমি বলবো যে আপনারা বোঝার চেষ্টা করেন যে এইখানে রাষ্ট্র চালাচ্ছে কারা।
এবং তার একটা সংগঠন আছে, তার লোকজন আছে, তারা অপেক্ষা করবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু আর অপেক্ষা করবে না। একদম সেই সাবধানতার বার্তাটা তো পৌঁছানো এবং যে দরকার। ঘটনাটা হ্যাঁ। ঘটেছে, যে চিত্রটা আমরা দেখেছি সেখানে, যে ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করেছে, এখান থেকে বের হয়ে আসতেই হবে আমাদেরকে। এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এখনো 6 মাস হয় নাই, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। ওই ডিসকোর্স থেকে আমাকে বের হয়ে আসতে হবে, ওই মাইন্ডসেট থেকে আমাকে বের হয়ে আসতে আচ্ছা, হবে। আমি একটু জানতে চাই কামরুজ্জামান নতুন, আপনার বিশ্ববিদ্যালয়, আপনার নিজের হল এবং নিজের হলের আশপাশে অন্যান্য যে হলগুলো আছে, এফএইচ হল তার মধ্যে একটা, ফজলুল হক হল, আমরা যদি হিসেব করি সরকারের এই 180 দিনের মধ্যে অন্তত 3টা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলো। ছোট ঘটনা ধরলে আরো বেশি হবে, বড় ঘটনার ক্ষেত্রে এটা 3য় ঘটনা। এর আগে প্রধানমন্ত্রী নিয়ে যে অপতথ্য ছড়ালো সেটা নিয়ে আমরা একটা বড় ধরনের ম্যাসাকার হতে দেখেছি। একদিনে 4টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল বনাম ছাত্র শিবির, এবং সেদিন আপনার সঙ্গে কথাও হচ্ছিল। কি বলবেন এটা নিয়ে? আমি এক সেকেন্ড শুধু একটু অ্যাড করে দিই। জি। রতন ভাই যখন মহসিন হলে ছিল, জি। আমরা তখন জসিমউদ্দিন হলে ছিলাম। জি। এবং বাংলাদেশে আন্দোলন সংগ্রাম কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি, আন্দোলন বলতে কাকে বলে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বলতে কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি, আমাদের এই দুনিয়ার এই সময়কার বাচ্চারা তো এগুলো চিন্তাও করতে পারে না। রতন ভাই বলুক যে মহসিন হলের প্রবেশকে এইভাবে আটকে রাখা হয়েছে, আবহানা মুস্তফা কামালকে আটকে রাখা হয়েছে, বলুক রতন ভাই কোনো একটা হলের প্রবেশকে এইভাবে আটকে রাখা হয়েছে, অথবা বিসিকে এইভাবে আটকে, এত শক্তিশালী ছাত্র ক্ষমতা। আমাদের ফয়েজ স্যার তো এই মশিনের তো প্রবেশ ছিলেন, মহসিন আটকে রাখা হয়েছে ওনাদেরকে। কি বলবেন? স্যার অনুমতি নিয়ে একটুকু বলি। সব দোষ তো নন্দ ঘোষ, সব দোষ তো বিএনপি কেন পাওয়ার আসলো, জনগণ কেন পাওয়ার বসালো, এটা তো একটা দোষ। তো এই আপনি আজকের যেই আপনার জানি ছাত্র সংসদ এবং ডাকসুতে কারা আছে, তো এই যে একটা প্রবেশের উপর যেটা হয়েছে, দায়িত্বটা কাদের? এটা কি সরকারের? এটা কি তারেক রহমানের? তো আপনি যে খারাপ, যে কাজটা খারাপ ওইটাকে খারাপই বলেন, সেটা ছাত্র দলের জন্য খারাপ, ছাত্র শিবিরের জন্য খারাপ। শুধু ক্ষমতায় আসার কারণে সব কিছু বোধহয় ট্যাগিং করে আমার দলকে, তারেক রহমানকে এইভাবে যে ব্র্যান্ডিংটা করা, এটা তো আপনাদের মানে হোমওয়ার্কে থাকার কথা, যে যারা বিরোধী দল তারা তো এগুলোকে ইস্যু করেই তো ন্যারেটিভ তৈরির চেষ্টা করবে। না আপনি মানে এরকম মানে যেটা আসমান জমিনে নাই যে জিনিসটা, না এটা হতে পারে, মানে মানে ন্যাক্কারজনক এটা ঘটনা হতে আমরা পারে। দেখেছি তাহলে তো। আমি পুরনো একটা ঘটনা বলি স্যার। জি। 12 তারিখ নির্বাচন হলো, জি। 12 তারিখে মুন্সিগঞ্জে আধারা ইউনিয়নে একটা প্রেমের একটা দাম্পত্যের একটা কারণে ওখানে একটা মার্ডার হলো। 12 তারিখের ঘটনা। 12 তারিখের রাতেই তারেক রহমান শপথ নিয়েছেন 17 ফেব্রুয়ারি, জি। দায়িত্ব নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে যাদের নাম বলছেন, নাম বলে তো দোষ, এই ছাত্র শিবির মানে তার তো ছাত্র শিবির ব্যানার করে নাই, তারেক রহমানের ফাঁসি চায়, এই স্লোগানটা কি শোনেন নাই? লিটন ভাই আপনি শোনেন নাই? তো এর জবাবদিহিতাকে আমরা পেয়েছি। তার তখন রাষ্ট্র দায়িত্ব নেয় নাই, তার মানে প্রথম থেকেই যখন রাষ্ট্র ক্ষমতা জনগণ তাদেরকে ভোট মানে ভোটে বসালো না, তখন থেকে কিন্তু আমার অপরাধ, আমি কেন ক্ষমতায় আসলাম। তো এই মানসিকতাটার কারণে যদি আপনাকে হোস্টালিটি নিয়ে আমার যদি বিরোধিতাই করতে থাকেন, আমাকে কাজটা আমি করবো কখন? আমি তো আবারও বলছি, স্যাররা তো জানে যে কোন অবস্থায় তারা একটা চ্যালেঞ্জটা গ্রহণ করছে, বারবার আমি এই দিকে কিন্তু অ্যাড্রেস করছি কিন্তু, এবং ওর থেকে কিভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন এইটাকে আমাদের একটু নজর দেওয়া উচিত। এদেরকে আমি শিবিরও বলবো না, আমরা তো শিবিরকেও চিনি, শিবিরের রাজনীতিও আমরা দেখেছি গত 30-40 বছর। এদেরকে আমরা শিবিরও বলবো না। স্যার, এরা কেমন জানি একটা গ্রুপ, এই যদি প্রবোস কোনো ভুল করে থাকে তার কত বডি আছে, কত কমপ্লেইন করার জায়গা আছে, কত কিছু করার আছে। আচ্ছা, আমি আরেকটা বিবৃতিতে যাব, স্যার, আমি একটু মন্তব্যটা নিয়ে শেষ করি। না এই ব্যাপারে আমার একটু মানে আমি একদম যদি ছোট করে, জি। আচ্ছা যেহেতু আমার কথাটা একটু ন্যারেটিভটা একটু দীর্ঘ হতে পারে, লিটন ভাইকে বলুন। তাহলে শামসুল ইসলাম ছোট করে যদি 1 মিনিটের মধ্যে আপনি আপনার অবজারভেশনটা বলবেন। ক্যাম্পাসে এমন চিত্র তো আমরা দেখতে চাই না। জি। জি, না ঠিক আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের আন্দোলন সংগ্রাম অথবা নানা ধরনের পরিস্থিতি আমরা অতীতেও দেখেছি, বর্তমানে এবং ভবিষ্যতে কি রূপ গ্রহণ করবে সেটি কিন্তু আমরা জানি না, স্পেকুলেট করাটাও ঠিক না। কিন্তু গতকালকের ঘটনা এবং গত কয়েক মাসে বিভিন্ন ঘটনা সম্পর্কে আমাদের অনেক বেশি অ্যালার্ট হওয়া দরকার। কি কারণে? কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লবের মাধ্যমে যেই সব পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু সোসাইটিতে কিছু এলিমেন্ট রেখে যায় ফ্যাসিবাদী চর্চা। জি। এই চর্চাটি যাতে আমাদের সামনে এগিয়ে যাওয়া জাতীয় ঐক্যের মাধ্যমে এটা ক্ষতিগ্রস্ত না করে। কারণ এখানে এই অনেক রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের বাকস্বাধীনতা চর্চা করছি, মানুষের অর্থনৈতিক যে উন্নয়ন চিন্তা এবং যে রাষ্ট্র সম্পদ যে লুট হয়েছে সেটিকে ফেরত আনা,
অনেক ব্যাপার আছে এখানে, কিন্তু গণতন্ত্র যেমন বাক স্বাধীনতা যেমন উচিত, আবার পাশাপাশি সরকারকে বেশ কঠোরও হতে হবে কোন রকমের নিবর্তনের পথে অথবা নির্যাতনের পথে না গিয়ে। এবং শিক্ষক মন্ডলীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা এই ধরনের পরিস্থিতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। এবং ফেরদৌস ভাই ঠিকই বলেছেন, দেশের বিভিন্ন কলেজে বিভিন্ন পরিস্থিতিতে যে প্রশাসন অনেক দায়িত্বশীলতার সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, এবং এক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজনে, সোসাইটির প্রয়োজনে, জি। কারণ মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে সে রাষ্ট্র বেশি দূর সামনে এগোতে পারবে একদম না। একদম এখানে আমার বিরতিতে যেতেই হবে। NRC-গুলোকে কঠোরভাবেই দেখা উচিত, কোন রকমের নিবর্তনে না গিয়ে। একদম আমি বিরতিতে যাব, তবে তার আগে ছোট করে যদি আপনি একটু শেষ করেন আপনার জায়গা থেকে। আমি যেটা বলি, নরসিংদীতে যেটা হয়েছে, শুধু নরসিংদী না, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেটা হয়েছে, রাষ্ট্র ছিল না, ঠিক আছে। আমি লিটন ভাইকে বলতে চাই যে বিপ্লবের কোনো সার্টিফিকেট জায়েজ দিয়ে অস্ত্র লুট করা, অস্ত্র ফেরত আনা যাবে না, ওই রাষ্ট্রে আনরেস্ট হবে না, এর গ্যারান্টিকে দিবে? বিপ্লব হ্যাঁ হয়েছে, একটা সেন্টিমেন্ট থাকবে, আবেগ থাকবে, সেটা হয়েছে, কিন্তু অস্ত্র সরকারের অস্ত্রাগার লুট করে ওইটা জমা না দেয়, এটা যে একটা অফেন্স, এটা রাষ্ট্রের একটা রাষ্ট্রদ্রোহিতা। এই জায়গায় কিন্তু এটার সমাধানের জন্য, এবং তাদেরকে এই অস্ত্রগুলো যদি আপনার বের না হয়, এই আসামিরা যদি আমরা ধরতে না পারি, এটার ব্যাড একটা ইফেক্ট, এটা সমাজে আন্ডারস্ট্যান্ড করবার জন্য যে কোনো আন্দোলনের সময় ক্ষেত্রে এগুলাকে ওই শক্তি যারা গণতন্ত্রকে এস্টাবলিশ করে দিতে চায় না, এটা ব্যাপকভাবে এটাকে ব্যবহার করবে। সুতরাং এটাকে কিন্তু হাসি তামাশার মধ্যে গিয়ে এটা কিন্তু ছেড়ে দিলে চলবে না। শুধু আলোচনার টেবিলে কথা বললাম, যারা দায়িত্বে আছে রাষ্ট্রের, সাবেক সরকারের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, আমার সে দেশের বাহির থেকে কিন্তু সাক্ষাৎকার দিয়ে সে কিন্তু বলেছে যে দেশের ভিতরে অস্ত্র প্রচুর পরিমাণে আছে এবং খুব সহজে অস্ত্র কিনা যাচ্ছে, এবং কোন কোন সীমান্ত দিয়ে অস্ত্র আসে সেটা সম্পর্কে সে বলেছে, এবং ইজিলি অস্ত্র প্রকিউর করা যায়, সেই কথাগুলো আছে। তো ওই জায়গাটাতে শক্ত হতে হবে। একদম একদম আমার হাতে মিয়ানমারের একটা ভয়ঙ্কর খবর আছে, যারা আসলে রোহিঙ্গাদেরকে অস্বীকার করে বাঙালি দাবি করে ফেলেছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই আলাপ করব। এবং এ পর্যায়ে শামসুল লিটন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কিছু যুক্ত করবেন 1 মিনিটের মধ্যে প্লিজ, তারপরে আমরা বিরতিতে যাব। জি জি আপনি বলুন। এই যে অস্ত্রের ঘটনাটি, আজকে যে আলোচনাগুলো হলো, আমার মনে হয় সরকারের গত 6 মাসের জি বিপ্লবোত্তর অভ্যুত্থানোত্তর যে নতুন রাষ্ট্র বিনির্মাণের যে কঠিন শপথ নিয়ে সংগ্রামে নিয়ে যে সাফল্য অর্জন করেছেন, প্রথম 6 মাসে বিপুল সাফল্য অর্জন করেছেন, এবং অনেকগুলো প্রতিষ্ঠানকে রিঅর্গানাইজ, বিশেষ করে যেখানে পুলিশ তছনছ হয়ে গিয়েছিল, ল এনফোর্সমেন্ট এবং প্রশাসনকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইন্টারিমের যে অনেক ক্ষেত্রে সফল হতে পারেনি, সেই জিনিসগুলোকে স্ট্রিমলাইন করা, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা এবং মানুষের আস্থার পরিবেশকে সুদৃঢ় করার জন্য কঠোরতার কথা বলেছি, নমনীয়তা এবং কমনীয়তার সঙ্গে, অবশ্যই নিবর্তনের সঙ্গে নয়। পাশাপাশি অস্ত্রের ঘটনাটি এবং যারা বন্দী, যারা বিভিন্ন অপরাধী তাদের সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করে, তাদের পরিচয় প্রকাশ করে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা এজেন্ডা হিসেবে নিয়ে যাওয়া, বিদ্যুৎকে এজেন্ডা হিসেবে নেওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল কিন্তু ডেভেলপমেন্ট, মানে সংকটকে সংকট হিসেবে চিহ্নিত করা, সোজা কথা, এবং অকপটে সেটা সংকট হিসেবে স্বীকার করে নেওয়া। অনেক ধন্যবাদ শামসুল লিটন। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো, এবং আরো অনেক কিছু জানার সুযোগ হবে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ।